কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি নবম শ্রেণীর গণিতের এই অঙ্কটা সমাধান করাবো। তোমাদের অনেকের মনে প্রশ্ন যে সুমন স্যার আপনার মাথায় কি দিয়েছেন? আপনি কি হোটেলে কোনো জব করা শুরু করলেন বা রাঁধুনির কোনো জব শুরু করছেন? না, এমন কোনো জব শুরু করিনি। আসলে মাথায় যেটা দেখতে পাচ্ছ এটা একটা সিলিন্ডার, ও একটা না দুইটা আছে, আচ্ছা দুইটা আছে। এই যে দেখো সিলিন্ডার অঙ্কন করেছে তোমাদের অঙ্ক বোঝানোর জন্য। এই দেখো দেখো একটা সিলিন্ডার, এই একটা সিলিন্ডার। তো এইখানে কিন্তু অঙ্কটা আছে, দেখো এই যে এই অঙ্কটাই আমরা সমাধান করাবো। এইখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্রের মতো করে আমি অঙ্কন করেছি, মানে তৈরি করেছি, সেটাই আমি দেখাবো। আচ্ছা, এটার উপরে আমার দেখো এখানে এটা হচ্ছে একটা সিলিন্ডার, দেখো এটা একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের উপরে একটা কি আছে এখানে দেখো তো কোনক আছে। তাহলে সিলিন্ডারের উপরে আমরা একটা কোনক বসাবো। এই যে সিলিন্ডারের উপরে আমরা একটা কোনক বসালাম। এই যে সিলিন্ডারটা ছিল, এই সিলিন্ডারটার উপরে আমরা একটা কোনক বসিয়েছি। দেখো কোনক বসিয়েছি, দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু বাঁকা হচ্ছে, বাঁকা না, এটা সোজা হবে। সিলিন্ডারের উপরে একটা কোনক বসিয়েছি। দেখো দেখো তোমাদের সুবিধার জন্য এই যে চিত্রটা তৈরি করেছি, এইখানে যে চিত্রটা আছে সেই চিত্রটাই তৈরি করেছি। এখন আমরা এই চিত্রের অঙ্ক সমাধান করাবো। তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। বইটি রচনা করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করবে। আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাআল্লাহ। দেখো অঙ্কটায় কি বলা আছে, চিত্রে যৌগিক ঘনবস্তুটির নিম্নাংশের ভূমির ব্যাস 4 সেন্টিমিটার। দেখো নিম্নাংশের ভূমির ব্যাস বলা, দেখো এখানে আমরা যদি চিত্রটা চিন্তা করি, দেখো চিত্রটার কথা আমি বলেছি। চিত্রে কিন্তু একটা কি আছে দেখো তো, নিচেরটা হচ্ছে একটা সিলিন্ডার, এটা হচ্ছে সিলিন্ডার। দেখো এটা একটা সিলিন্ডার, নিচে একটা সিলিন্ডার, আর উপরে আছে একটা কোনক, উপরে একটা কোনক আছে। দেখো এই দেখো আমি একটা কোনক, এই যে উপরে একটা কোনক আছে, নিচেরটা হচ্ছে সিলিন্ডার, উপরে একটা কোনক। যদি আমি সিলিন্ডারটা একটু বড় তৈরি করেছি, বাট একটু মাথায় দেওয়ার সুবিধার জন্যই তৈরি করছি। এই যে দেখো উপরে হচ্ছে, দেখো নিচে একটা সিলিন্ডার, এটা হচ্ছে নিচেরটা সিলিন্ডার, আর উপরে একটা কোনক আছে। তো এই সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, কিন্তু এই সিলিন্ডারের কিন্তু প্রশ্নে বলা আছে যে যৌগিক ঘনবস্তু, যৌগিক বলতে দুইটা ঘনবস্তু আছে, একটা হচ্ছে সিলিন্ডার আছে আর একটা হচ্ছে কোনক আছে। তাহলে বলা আছে চিত্রের যৌগিক ঘনবস্তুটির নিম্নাংশের ভূমির ব্যাস দেওয়া আছে। ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করলে কি পাবো? ব্যাসার্ধ পাবো। তার মানে এই ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে কত? ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে হচ্ছে 2। আমরা 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে। তারপরে এই যে সিলিন্ডার, এই সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে, এই সিলিন্ডারের ব্যাস যেহেতু ব্যাস দেওয়া আছে, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। এবং উচ্চতা 5 সেন্টিমিটার, তার মানে উচ্চতা এইচ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো এই উচ্চতাটা দেওয়া আছে, এই উচ্চতাটা দেওয়া আছে। এখন বলা আছে উপরের অংশের হেলানো উচ্চতা 3 সেন্টিমিটার। আমার টুপি পড়ে গেছে, হবে না, টুপি পড়ে গেছে। আচ্ছা, মজার একটা জিনিস, ছোটোকালে কত এরকম কাগজের টুপি তৈরি করতাম, তারপরে কত কিছু করতাম, এটা আসলে একটা মজার জিনিস। আচ্ছা দেখো বলা আছে উপরের অংশের হেলানো উচ্চতা, উপরে কিন্তু একটা কোনক আছে, কোনকের এইটাকে বলা হয় হেলানো উচ্চতা। দেখো এটাকে বলা হয় কোনকের হেলানো উচ্চতা। হেলানো উচ্চতাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, এল ইকুয়াল টু 3 দেওয়া আছে। তার মানে আমার উদ্দীপক যেটা দেওয়া আছে, আগে আমরা ভালো করে বুঝি। উদ্দীপকের ক্ষেত্রে নিচে একটা সিলিন্ডার দেওয়া আছে, সিলিন্ডারের উপরে একটা কোনক দেওয়া আছে, এই সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, এই সিলিন্ডারের ব্যাস দেওয়া আছে, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। তার মানে সিলিন্ডারের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? 2। এবং সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। আর বলা আছে কোনকের হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা দেখো বলা আছে হেলানো উচ্চতা, হেলানো উচ্চতা হচ্ছে এইটা, এই হেলানো উচ্চতা দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার। এখন বলা আছে ঘনবস্তুটির নিম্নাংশের বক্রতল রং করতে প্রতি বর্গমিটারে 450 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে? তার মানে ঘনবস্তুটির নিম্নাংশের বক্রতল, তার মানে এই যে ঘনবস্তুটা যদি নিচে এই ঘনবস্তুটা থাকতো, তো এই মনে করে এই ঘনবস্তুটা আছে, এই ঘনবস্তুটির বক্রতল হচ্ছে এই যে এই তলটা হচ্ছে বক্রতল, এই যে এই চারিদিকে যে তলটা দেখতেছো এই তলটা হচ্ছে বক্রতল। এই বক্রতলে রং করবে, রং করতে হলে কি রং করতে হবে। তো এখন এই বক্রতলটা
বক্রতলটা কতটুকু আমরা সেটা বের করব। এই বক্রতলটা আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করব। তো বক্রতলে যেহেতু রং করবে আমরা এটার ক্ষেত্রে দেখালাম, যদি বড়টার ক্ষেত্রে দেখাই তার মানে দেখো এই বড়টার ক্ষেত্রে এই যে এইটা হলো সিলিন্ডার, এই সিলিন্ডারের এই যে বক্রতল, এই তলটা হচ্ছে বক্রতল, এই যে এটা রাখি, এই যে এই তলটা হচ্ছে বক্রতল, এইটা হচ্ছে বক্রতল, এই টোটালটা হচ্ছে বক্রতল। এই বক্রতলে কিন্তু রং করা হবে, তাহলে এই বক্রতলের যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি তাহলে রং করতে কত টাকা লাগবে টোটাল আমরা পেয়ে যাব। তাহলে দেখো বলা আছে আমরা বক্রতলের আগে ক্ষেত্রফল বের করব সিলিন্ডারের। বলা আছে ঘনবস্তুর নিম্নাংশের বক্রতল, ঘনবস্তুর নিম্নে আছে হচ্ছে কি, আছে হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারের কি দেওয়া আছে, হচ্ছে ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল বের করব। আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 2πr/h। আমরা আগে এই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে সিলিন্ডারে কি দেওয়া আছে আমরা সেটা লিখব। দেখো চিত্রে আর যেহেতু ব্যাস দেওয়া আছে, বলা আছে ঘনবস্তুটির নিম্নাংশের ভূমির ব্যাস 4 সেন্টিমিটার, এই ব্যাস দেওয়া আছে, তার মানে আমরা এই ব্যাসার্ধটা বের করব, ব্যাসার্ধ আর কি হবে, দেখো ব্যাসকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে 2 সেন্টিমিটার। আর উচ্চতা দেওয়া আছে, উচ্চতা এইচ কত দেওয়া আছে, এই যে এই উচ্চতাটা দেওয়া আছে, বলা আছে উচ্চতা হচ্ছে 5 মিটার, তার মানে উচ্চতা এইচ ইকুয়াল টু কত, এইচ ইকুয়াল টু হচ্ছে 5 মিটার। এবং উপরের অংশের হেলানো উচ্চতা এল দেওয়া আছে, দেখো হেলানো উচ্চতা এল দেওয়া আছে, তার মানে এই যে এই হেলানো উচ্চতাটা দেওয়া আছে, এই হেলানো উচ্চতা এল দেওয়া আছে, তাহলে এল ইকুয়াল টু কত 3 মিটার। তাহলে আমার এইটার বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে ঘনবস্তুটির নিম্নাংশের বক্রতলের ক্ষেত্রফল, দেখো নিচে যে ঘনবস্তুটা আছে এটা হচ্ছে একটা সিলিন্ডার, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr/h। দেখো 2πr/h সূত্রটি বসিয়েছি। এখন আমরা মানগুলো বসাবো, 2 লিখলাম, এবার পায়ের মান আমরা জানি 3.1416, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 2 বসালাম, এইচ এর মান কত, এইচ এর মান 5 বসালাম। এবার এগুলো গুণ করো ক্যালকুলেটর দিয়ে, গুণ করলে আসবে 62.832 বর্গমিটার প্রায় আসবে। তাহলে এখানে বলা আছে, দেখো প্রশ্নে বলা আছে প্রতি বর্গমিটারে 450 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে। তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, তাহলে আমরা পেয়েছি 62.832 বর্গমিটার। তাহলে লিখবো 1 বর্গমিটার রং করতে খরচ হয় 450 টাকা। এখানে কিন্তু বলা আছে যে প্রতি বর্গমিটারে 450 টাকা খরচ হলে, তাহলে 1 বর্গমিটারে রং করতে খরচ হয় 450 টাকা। তাহলে আমরা কত বর্গমিটার পেয়েছি 62.832, তাহলে অতএব 62.832 বর্গমিটার রং করতে খরচ হবে কত, 450 গুণ 62.832, এটা আমরা গুণ করব, গুণ করলে আসে হচ্ছে দেখো 28,274.4 টাকা। তার মানে এটা হচ্ছে অ্যান্সার, দেখো অ্যান্সার চলে এসেছে। খুবই সহজ অঙ্ক। দেখো এখানে যৌগিক ঘনবস্তু দেওয়া আছে, তো এই যৌগিক ঘনবস্তুর এই দেখো নিচে আছে একটা সিলিন্ডার আর উপরে আছে হচ্ছে একটা কি কোণক দেওয়া আছে। এই নিচের সিলিন্ডারের কি দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাবো, ব্যাসার্ধ দেওয়া আছে, এবং সিলিন্ডারের উচ্চতা দেওয়া আছে, এবং কোণকের হেলানো উচ্চতা দেওয়া আছে। এখন বলা হয়েছে যে এই যে নিচে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারে আমরা বলা আছে যে নিচের এই সিলিন্ডারের মানে সিলিন্ডারের এইটা রং করবে, এই বক্রতলে রং করা হবে। বক্রতল বলতে এই তলটাকে বোঝায়, এই তলটাকে রং করা হবে। তার মানে আমার এই সিলিন্ডারের বক্রতলে যদি রং করতে চাই তাহলে আমরা এই বক্রতলের ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি, আমরা জানি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 2πr/h। এখানে আমরা আর এবং এইচ এর মান বসাই দিলে আমরা কত ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত সেটা পেয়ে যাব। এবার আমরা 1 বর্গমিটার রং করতে খরচ হয় কত, 450 টাকা। তাহলে এত বর্গমিটার রং করতে খরচ হবে কত, 450 গুণ এত, আমরা গুণ করে দেব, গুণ করে দিলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা খ নং সমাধান করাবো। বলা আছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। তাহলে আমার এই ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ঘনবস্তুটায় কি আছে, এখানে একটা সিলিন্ডার আছে আর উপরে একটা কোণক আছে। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল বের করব, তারপরে কোণকের ক্ষেত্রফল বের করব, বের করে দুইটা যোগ করব, যোগ করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এইটা হওয়ার কথা ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমার কিন্তু এই যে দেখো কোণকের যে একটা তল এবং এই সিলিন্ডারের এখানে যে তল, এখানে একটা কমন তল আছে, এই কমন তলটা কিন্তু ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আসবে না।
কারণ এই কমন তলটা কিন্তু এখানে যে কমন তল আছে, এই যে কমন তল, এই যে এই যে এই যে হাই হাই পড়ে গেল, এই যে কমন তল, এই তলটার কিন্তু ক্ষেত্রফল এখানে বিবেচনায় আসবে না। তার মানে আমরা ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা এই নিচে দেখো, নিচে কিন্তু আমার এই যে নিচে দেখতেছো, নিচে কিন্তু একটা বৃত্ত আছে, দেখো বৃত্ত শেপ আছে, দেখো এখানে নিচে বৃত্ত আছে, এখানে এই শেপটা কিন্তু বৃত্ত। তার মানে আমার যে একেবারে নিচে আছে, যেটা যদি আমরা সমগ্র তলের ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু হবে কি সিলিন্ডারের নিচের অংশের ভূমির ক্ষেত্রফল। তো ভূমিতে কিন্তু একটা বৃত্ত আছে, যে বৃত্ত, এই ভূমিটা কিন্তু একটা বৃত্ত। তার মানে আমরা দেখো, আমরা যদি এটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা আগে এই নিচের ক্ষেত্রফলটা বের করব, এই যে নিচের ক্ষেত্রফলটা বের করব, এরপরে আমরা এই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল বের করব, আর এই কোণকের বক্রতলের ক্ষেত্রফল বের করব। তবে কোণক এবং সিলিন্ডারের এখানে যে একটা কমন তল আছে, সেই তলটার ক্ষেত্রফল কিন্তু হবে না, কারণ এখানে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আবারও বলছি, আমরা প্রথমত এই যে সিলিন্ডারের নিম্ন অংশে, সিলিন্ডারের নিচে যেটা আছে, তার মানে সিলিন্ডারের নিচের অংশের ভূমির ক্ষেত্রফল, এই সিলিন্ডারের নিচের অংশের ভূমির ক্ষেত্রফল, আর সিলিন্ডারের এই বক্রতলের ক্ষেত্রফল বের করব, আর এই কোণকের বক্রতলের ক্ষেত্রফল বের করব। বের করলেই কিন্তু আমরা এই টোটালটার ক্ষেত্রফল পাবো। আবারও বলছি, টোটালটার ক্ষেত্রফল বের করতে চাইলে আমরা কি করব, সেটা হলো যে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কি ইকুয়াল টু কী হবে, সিলিন্ডারের নিচের অংশের ভূমির ক্ষেত্রফল। তার মানে সিলিন্ডারের নিচের অংশের, এই যে নিচের অংশের ভূমির ক্ষেত্রফল, এইটা কিন্তু বৃত্তাকার, তার মানে এর ক্ষেত্রফলের সূত্র হবে হচ্ছে পাই আর স্কোয়ার। এটা নিচে কিন্তু একটা বৃত্তাকার যেহেতু, তার মানে এই বৃত্তের ক্ষেত্রফল হবে, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। এরপরে যোগ হবে হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতল হচ্ছে এইটা, এই বক্রতলের ক্ষেত্রফল, আর প্লাস হবে হচ্ছে কোণকের বক্রতলের ক্ষেত্রফল, এই যে কোণক, এই কোণকের বক্রতলের ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফল, কোণকের বক্রতলের ক্ষেত্রফল যোগ করলে আমরা ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল পাবো। তাহলে সিলিন্ডারের নিচের অংশের ভূমির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, আর সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, আর কোণকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। এই সূত্রগুলো আমাকে মনে রাখতে হবে। এখন আমরা মানগুলো বসাই দেবো, অ্যান্সার চলে আসবে। এবার দেখো পায়ের মান কত, 3.1416, আর এর মান কত, আর এর মান হচ্ছে দেখো 2, তার মানে 2 স্কোয়ার, আর দেখো 2 স্কোয়ার, এবার প্লাস লিখলাম, এবার 2, পায়ের মান কত 3.1416, আর এর মান কত, আর এর মান 2, এইচ এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। এবার পায়ের মান কত 3.1416, আর এর মান কত, আর এর মান হচ্ছে 2, আর এল এর মান দেখো, এল এর মান 3 দেওয়া আছে, তার মানে 3। এবার এই টোটালটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে 94.248 বর্গমিটার প্রায়, তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার। দেখো একেবারে সহজ। প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। তাহলে এখানে ঘনবস্তুটাই আছে কি, নিচে আছে একটা সিলিন্ডার, আর উপরে আছে একটা কোণক। তাহলে এই সিলিন্ডারের ক্ষেত্রফল যোগ কোণকের ক্ষেত্রফল করতে হবে। তবে এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যে প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো সিলিন্ডারের নিচের অংশের ভূমির ক্ষেত্রফল, এই যে সিলিন্ডারের নিচের অংশের ভূমির ক্ষেত্রফল, এটা কিন্তু একটা বৃত্তাকার, তার মানে এটার ক্ষেত্রফল হবে কত, পাই আর স্কোয়ার। এরপরে আমরা সিলিন্ডারের কি বের করবো, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। এবার কোণকের আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করবো। তুমি এখন বলবা যে কোণক এবং সিলিন্ডারের এইখানে যে একটা তল আছে সেটা নিবেন না, সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে কোণক এবং সিলিন্ডারের যে কমন তল আছে সেই তলটা আমার বিবেচনায় আসবে না। তার মানে এবার আমরা কোণকের বক্রতলের ক্ষেত্রফল বের করব। কোণকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। এবার এই ক্ষেত্রফলগুলো যোগ করব, যোগ করলে আমার সমগ্র তলের ক্ষেত্রফল চলে আসবে। দেখো তার মানে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, সিলিন্ডারের নিচের অংশের ভূমির ক্ষেত্রফল যোগ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল যোগ কোণকের বক্রতলের ক্ষেত্রফল। সিলিন্ডারের নিচের অংশটা হচ্ছে বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2 পাই আর এইচ। আর কোণকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর এল। এখন মানগুলো বসাই দিব, বসাই দিলে যা হবে সেটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। এখন আমরা 3 সমাধান করাবো। বলা আছে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। তাহলে এই ঘনবস্তুটির আয়তন নির্ণয় করতে হবে। আয়তন নির্ণয় খুবই সহজ, সিলিন্ডারের আয়তন বের করবা, এরপরে কোণকের আয়তন বের করবা। এবার সিলিন্ডারের আয়তন আর কোণকের আয়তন যোগ করবা, যোগ করলে অ্যান্সার চলে আসবে। দেখো সিলিন্ডারের আয়তনের সূত্র জানি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর কোণকের আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এখানে দেখো আমার সিলিন্ডারের কিন্তু ভূমির
ভূমির ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে, আর এর মান 2 দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা h = দেওয়া আছে হচ্ছে 5 দেওয়া আছে। আর এখানে কোণকের কিন্তু হেলানো উচ্চতা l দেওয়া আছে। তো এখানে এইটা হচ্ছে কোণকের ব্যাসার্ধ, কোণকের ব্যাসার্ধ, তার মানে সিলিন্ডারের ব্যাসার্ধ যদি 2 হয় তার মানে কোণকের ব্যাসার্ধ r = হবে হচ্ছে 2, তার মানে সিলিন্ডারের ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে কোণকের ব্যাসার্ধ হবে হচ্ছে 2। এখন দেখো এই কোণকের আমার উচ্চতাটা জানা নাই, আমরা উচ্চতাটা বের করব, উচ্চতাটা বের করব। তাহলে আমরা সূত্র জানি কি, দেখো কোণকের ক্ষেত্রে, দেখো কোণকের ক্ষেত্রে r = 2, দেখো এই কোণকের ক্ষেত্রে কিন্তু r ব্যাসার্ধ = কত হবে, 2 হবে। আর l = দেওয়া আছে 3, এই l = কিন্তু 3 দেওয়া আছে। তাহলে দেখো আমরা সূত্র জানি, কোণকের ক্ষেত্রে সূত্র জানি, সেটা হলো যে l² = r² প্লাস h1², মানে আমরা সূত্র জানি l √, সেটা হলো যে r² প্লাস h², এই সূত্রটা আমরা জানি। তো আমরা এখানে সূত্র বসিয়েছি, উভয় পক্ষে বর্গ করলে l² সূত্রটা হচ্ছে r² প্লাস h², এই সূত্রটা কিন্তু আমরা জানি। এই সূত্রটা কিভাবে আসে, দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে দেখো অতিভুজকে l দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে l, তাহলে অতিভুজ স্কয়ার = দেখো এই ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে r, তার মানে r² প্লাস হচ্ছে লম্ব স্কয়ার, লম্ব মানে এই উচ্চতা, লম্ব স্কয়ার মানে h1², আমরা লম্বকে ধরলাম h1। তাহলে এখন আমরা h1 = কত পাবো দেখো তো, সেটা হলো যে আমরা এখানে এই r² প্লাস h1² পাবো l²। দেখো আমরা এই পক্ষে সবগুলোকে এই পক্ষে নিয়েছি, l² ওই পক্ষে নিয়েছি। এবার দেখো সেটা হলো যদি আমরা এক কাজ করি, সেটা হলো যে r² ওই পক্ষে পাঠাই, তাহলে h1² কত হবে, h1² হবে l² মাইনাস r² l² মাইনাস r², এইটা হবে। এবার h1² l এর মান, দেখো l এর মান হচ্ছে 3, তার মানে 3² মাইনাস r এর মান হচ্ছে 2, তার মানে 2²। তাহলে দেখো 3² মানে 9, 2² মানে 4, 9 থেকে 4 বাদ দিলে হয় হচ্ছে 5। এবার স্কোয়ারটা পক্ষান্তর করো, তাহলে h1 পাবো √5। দেখো আমরা h1টা বের করে নিয়েছি, তাহলে ঘনবস্তুটির আয়তন কি হবে, সিলিন্ডারের আয়তন যোগ কোণকের আয়তন, তার মানে সিলিন্ডারের আয়তন যোগ কোণকের আয়তন। তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই r²h, আর কোণকের আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r²h, h এর স্থলে আমরা এখানে h1 ধরেছি। এবার দেখো পায়ের মান 3.1416 আর r এর মান হচ্ছে 2, তার মানে 2² ইন্টু h এর মান দেওয়া আছে, দেখো h এর মান দেওয়া আছে হচ্ছে 5 দেওয়া আছে, প্লাস 1/3, পায়ের মান হচ্ছে 3.1416 আর r এর মান হচ্ছে 2। দেখো এই সিলিন্ডারের ব্যাসার্ধও যা, কোণকের ব্যাসার্ধও তাই r এর মান হচ্ছে 2 আর h1, তার মানে সিলিন্ডারের কোণকের উচ্চতা আমরা কত পেলাম, √5 পেলাম, তাহলে √5 বসালাম। এবার ক্যালকুলেশন করো, সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আসবে 72.2। এগুলা এইটুক ক্যালকুলেশন করলে এইটা হবে আর এইটুক ক্যালকুলেশন করলে এইটা হবে, দুইটা যোগ করলে হবে 72.2 ঘনমিটার প্রায়। এইটা হচ্ছে অ্যান্সার। বলা ছিল ঘনবস্তুটির আয়তন বের করো, তাহলে ঘনবস্তুটির যদি আয়তন বের করতে চাই, এই হচ্ছে সিলিন্ডার আর এই হচ্ছে কোণক, তাহলে সিলিন্ডারের আয়তন বের করব। সিলিন্ডারের আয়তন বের করার সূত্র কি, সিলিন্ডারের আয়তন বের করার সূত্র হচ্ছে পাই r²h, আর কোণকের আয়তন বের করার সূত্র কি 1/3 পাই r²h। এই দুইটা যোগ করলেই আমরা ঘনবস্তুটির আমরা আয়তন পাবো। তো এই ক্ষেত্রে আমার কোণকের কিন্তু ব্যাসার্ধ দেওয়া আছে, সিলিন্ডারের ব্যাসার্ধ যা, কোণকের ব্যাসার্ধ তাই। কোণকের কিন্তু আমার হেলানো উচ্চতা দেওয়া আছে, কিন্তু কোণকের কিন্তু এই উচ্চতাটা দেওয়া নাই। আমরা উচ্চতাটা বের করে নেব। উচ্চতাটা বের করার সূত্র হচ্ছে l² = r² প্লাস h1²। এইখান থেকে ক্যালকুলেশন করে আমরা h1 মানে উচ্চতাটা বের করে নেব, বের করে নিয়ে এখন তুমি মানগুলা বসাই দাও, বসাই দিয়ে ক্যালকুলেশন করো, তাহলেই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। নবম শ্রেণী পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই স্কুল ম্যাথমেটিক্স বইটি আমি রচনা করেছি এবং প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় প্রকাশনী রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই, তারা অতি দ্রুত নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। আশা করি এইখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের পর্বে আমরা এই অঙ্কটা সমাধান করালাম। আগামীতে আবার নতুন কোনো পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা রইল।